11 ঘন্টা বিলম্বে পৌঁছালো বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের ব্যবস্থাপনা নিয়ে হাজিদের ক্ষোভ। রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালিয়ান নাগরিক নিহত। ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশ যুক্তরাজ্যের। টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ। মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাকা চলো কর্মসূচি ঘোষণা। বিক্ষোভ ও মৌন মিছিলে পুলিশের বাধা। এবং সিরিয়া সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান ওবামার। আইএস মোকাবেলায় আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী জোট করার তাগিদ পুতিনের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। 3 দফা ফ্লাইট সূচি পিছিয়ে 11 ঘন্টা বিলম্বে 419 জন হাজি নিয়ে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট। সোমবার বাংলাদেশ সময় রাত 8:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই বিমানটি। সকাল থেকে অপেক্ষায় ছিলেন হাজিদের স্বজনরা। বিলম্বের কারণ হিসেবে মুয়াল্লিমদের গাফিলতি ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করলেন হাজিরা। বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ। সোমবার সকাল 9:30টায় পৌঁছার কথা থাকলেও 11 ঘন্টা পর রাত 8:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইটটি। নানা বিড়ম্বনার পরও সফলভাবে হজ আদায় করতে পারায় সন্তুষ্ট হাজিরা। তবে অদক্ষ মুয়াল্লিমদের গাফিলতি ও সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই ফ্লাইট বিলম্বের কারণ বলছেন তারা। আর অপেক্ষমান স্বজনরাও ছিলেন ভোগান্তিতে। বসার তো জায়গা নেই, দাঁড়ানোর একটু ওইখানে দাঁড়ান, ওইখানে দাঁড়ান, ওইখানে দাঁড়ান, এখানে কেন, এরকম মানে প্রশ্নের সম্মুখীন হইতেছে। সকাল 9টার থেকে অপেক্ষা করতেছি। ওনার 2 ছেলে রাতের ট্রেনে চিটাং থেকে আসছে। এখান থেকে কোনো কিছু বলে নাই, শুধু বলে মনিটরে দেখেন। এরা যে গাইডগুলো আমাদের নিয়োগ করছে, প্রতি 45 জনের যে একজন গাইড থাকে, যারা অদক্ষ ট্রাক। আমার যে গাইড ছিল শামসুল হুদা, উনি একজন ট্রাক ব্যবসায়ী। উনি কিছু চিনে না বলতে, ওনারা যদি আমরা কিছু জিজ্ঞাসা করি, উনি বলে কি আপনি কি চাকর, আপনাদের চাকর। মিনার ঘটনার প্রভাবের কারণে চাপ এড়ানোর উদ্দেশ্যে গাড়ি সময় মতো ঢুকতে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার যে জায়গা নিছে, আল্লাহ আরশের নিচে সিদরাতুল মুনতাহা, তার নিচে হলো কাবাঘর। সারা পৃথিবীতে একটা জায়গা খোলা, সেখানে আল্লাহ আমাদের মতো পাপী মানুষ নিয়ে হাজির করছে। আলহামদুলিল্লাহ, এর চেয়ে তার বড় করার কিছু নাই। ফেরত হাজিদের বর্ণনায় ছিল মিনার মর্মান্তিক ঘটনার স্মৃতি। আমার জুনিয়র কলিগ ডক্টর মুন্নি, তার মা এবং তার বোন মিসিং। এটা খুব প্যাথেটিক। আমি এখনো জানি না তাদেরকে খুঁজে পাওয়া গেছে কিনা। ওখানে রাস্তা ছিল 3টে, ডান সাইডের রাস্তা বন্ধ করে দিছে, দিয়ে বাম সাইড দিয়ে সব লোক ঢুকাই দিছে। 2 দিক থেকে মানুষ যায়, জাম হয়ে, তখন ওই মানুষগুলো অক্সিজেন ফেল। আর ওই মুহূর্তে ওখানে তাপমাত্রা অনেক ছিল হাই, অসহ্য গরম। লোকজন চিল্লে করছে, এই মারা গেলাম, এই মারা গেলাম, এই কোথাও সব লোকজন পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এক সাইডে মাইল খালি লোক মরে আছে। ওখানে আমাদের আরেক দিকে দিল পার করে, ওই দিকে যা বাবা, ওই দিকে দেখে আরো 2 মাইল লোক পড়ে আছে। আর অব্যবস্থাপনার ব্যাপারে সুস্পষ্ট কিছুই বলতে পারেননি হজ ক্যাম্পের এই কর্মকর্তা। ডিলেটা হয়েছে, সেই ডিলে কারণ আমি তো এখান থেকে অত কিছু অবহিত নই, তবুও অনুমান করা হচ্ছে যে এগুলো টোটাল একটা ম্যানেজমেন্টের প্রক্রিয়ার কারণে হয়তো একটু হয়েছে। তবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 11টি ফ্লাইটে 3,500-এর মতো হাজি দেশে ফিরবেন বলে জানিয়েছে হজ ক্যাম্প কর্তৃপক্ষ। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে তাভেলা সিজার নামে এক ইতালিয়ান নাগরিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে গুলশান 2-এর 90 নম্বর সড়কে হাঁটছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে থাকা 3 জন দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে পরপর 3টি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইতালীয় নাগরিক তাভেলা সিজার নেদারল্যান্ড ভিত্তিক একটি এনজিওতে কাজ করতেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। নিহত সিজারের বয়স আনুমানিক 50 বছর বলে জানিয়েছে পুলিশ। তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে হামলার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। বসে রয়েছি, তার মধ্যে হঠাৎ করে
3-4টা ঠাসটা সাহস হইলো দেখি পশ্চিম সাইডের থেকে 2টা ছেলে দৌড়ে আইতাছে ছেলে 2টা লাভ দিয়ে হুন্ডা উঠলো হুন্ডার মাঝে আর একটা লোক বসা ছিল মানে হুন্ডা রেস্টার দিয়ে টান দিয়া গেল ইকো প্রজেক্ট ম্যানেজার বাংলাদেশে মে মাস থেকে আছে না উনি সিঙ্গেল থাকতেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সম্ভাব্য আলামত যেগুলো ছিল পাওয়া গেছে সেগুলো আমরা সংরক্ষণ করছি। এখন তদন্তের কাজ শুরু হয়েছে। এখনই বলা যুক্তিসঙ্গত হবে না, কারণ ঘটনার মোড় কোন দিকে নেয় তদন্তই সেটা আমাদেরকে বলে দেবে। এদিকে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের চলাচলের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন। সোমবার হাইকমিশনের ওয়েবসাইটে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। সেপ্টেম্বরের শেষ দিকে পশ্চিমা নাগরিকরা বাংলাদেশে জঙ্গি হামলার লক্ষ্যে পরিণত হতে পারেন বলে উল্লেখ করা হয় এই নির্দেশনায়। এছাড়া পশ্চিমা নাগরিকরা অংশ নেবেন এমন অনুষ্ঠানে সাধারণের উপস্থিতি সীমিত রাখতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কর্মচারীদের বলা হয়েছে বলেও জানানো হয় এতে। এমনকি জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকাগুলোতে ভ্রমণ না করতেও পরামর্শ দেওয়া হয়েছে ওয়েবসাইটে। বিশ্বের টেকসই উন্নয়নে আন্তর্জাতিক আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু ও ন্যায্য ভূমিকা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার জাতিসংঘের মূল অধিবেশনে বক্তৃতাকালে তিনি একথা বলেন। একই সঙ্গে জাতিসংঘে গৃহীত টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক 3 দিনব্যাপী জাতিসংঘ অধিবেশনের দ্বিতীয় দিনে রোববার সকাল 11:30টায় বক্তৃতা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Join all the people in adopting a universal agenda for sustainable development. I commend all those who contributed to the people-centered agenda. In 2000, I joined the world leaders to adopt the Millennium Declaration. Over the past 15 years, we mobilized our people and resources to realize the commitments that we made. We are happy that we attained almost all MDG targets, including those related to poverty eradication, reduction of mother and child mortality, communicable diseases. Realization of the MDGs has helped Bangladesh towards graduation as a middle-income country. জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন, প্রযুক্তি সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিতকরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। In this collective journey, the international community must deliver on the means of implementation for each goal and across the agenda. We need support on finance, technology, capacity building and it. বাংলাদেশ আজ এক নতুন উচ্চতায়। মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ নেতৃত্ব দিচ্ছে বিশ্ব সভায়। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের একটি হোটেলে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচি ইউনেপের পক্ষ থেকে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, কারো সহায়তায় নয়, বাংলাদেশ জনগণের সহায়তায় গঠন করেছে জলবায়ু তহবিল। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমির নাম বাংলাদেশ, যার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে থাকা নদীনালা, খালবিল আর দিগন্ত বিস্তৃত বনাঞ্চল তাকে বাঁচিয়ে রাখে প্রতিনিয়ত। কিন্তু বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ বিপর্যয়ের যে বৈশ্বিক হুমকি অন্যান্য দেশের মতো তা আঘাত হানে প্রিয় বাংলার প্রকৃতিতেও। এতে দিনকে দিন বাড়ছে সমুদ্রে জলরাশির উচ্চতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে বনাঞ্চল। বিশ্বব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষার নানা আন্দোলনের অংশীদার হয়েছে বাংলাদেশও। পরিবেশ সংরক্ষণে নিজস্ব তহবিলও গঠন করেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপখ্যাত দেশটি। পরিবেশ রক্ষার নানা আয়োজনে যখন বাংলাদেশ উদ্যোগী, ঠিক তখনই এর স্বীকৃতি এলো বাংলার ঘরে।
রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচি ইউনেপের প্রধান পরিবেশ সংরক্ষণে নেয়া নানা পদক্ষেপের স্বীকৃতি হিসেবে পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ। আন্তর্জাতিক বিশেষ এই স্বীকৃতি গ্রহণ করে শেখ হাসিনা বলেন, দেশের জনগণ চেয়েছে বলেই এই অর্জন সম্ভব হয়েছে, আর তাদের চেষ্টার ফলেই বাংলাদেশ নিজস্ব জলবায়ু তহবিল গঠন করতে পেরেছে। Bangladesh was one of the first in the developing world to set up a national climate change fund. This national climate change fund, with our own resources, from our own budget, we allocated money and we adopted mitigation program. Our innovative people and home-growing solutions have brought remarkable results in addressing climate change. বিশ্ব পরিমণ্ডল আরও একবার সম্মান জানালো বাংলাদেশকে। পুরস্কারদাতা কর্তৃপক্ষ বলছে, স্বল্পোন্নত দেশের প্রধানমন্ত্রী হয়েও শেখ হাসিনার এই পদক্ষেপ পরিবেশ রক্ষার উদাত্ত আহ্বান জানাবে গোটা বিশ্বকেই। সময় সংবাদ, নিউ ইয়র্ক। প্রবাসের সময়ে আরও থাকছে। প্রিম অস্ট্রেলিয়াকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করল সরকার। প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। দেশে ফিরে পরবর্তী সিদ্ধান্ত জানাবে অস্ট্রেলীয়রা। সামরিক অভিযান চালিয়ে চলমান সিরিয়া সংকটের কোনো সমাধান আনা যাবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এদিকে সিরিয়া সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আইএস মোকাবেলায় একটি আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী জোট গড়ে তোলা প্রয়োজন। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের চলমান ৭০তম সাধারণ অধিবেশনে প্রধান আলোচ্য বিষয় ছিল সিরিয়ার গৃহযুদ্ধ ও শরণার্থী সংকট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ধারণা করছিল সেখানেই বিশ্ব নেতারা দুই ইস্যুতে গুরুত্বপূর্ণ মতামত দেবেন। উদ্বোধনী বক্তৃতায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, সামরিক অভিযান চালিয়ে চলমান সিরিয়া সংকটের কোনো সমাধান হতে পারে না। এ সময় তিনি আরো বলেন, সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক সমঝোতায় সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে পারে। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইরান ও তুরস্ক সিরিয়া সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সকলের মধ্যে সহযোগিতামূলক মনোভাব থাকলে সেখানকার যুদ্ধ থামানো সম্ভব। এছাড়া আমি আশা করি শরণার্থীদের বিষয়ে আপনারা আরো সদয় হবেন। এই অসহায় মানুষগুলোর সামনে থেকে কাঁটাতারের বেড়া তুলে নিন। একই অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার বক্তৃতায় সিরিয়া সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, সিরিয়া ইস্যুতে রাশিয়া ও ইরানের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে তার সরকার। আইএসকে একসাথে মোকাবেলা না করলে এর ফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। আসুন আমরা একসাথে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তবে সিরিয়ায় আসাদের মতো কোনো খুনির জায়গা হতে পারে না। আর একটা বিষয়, বিশ্বের সব সমস্যার যুক্তরাষ্ট্র একা সমাধান করতে পারবে না। আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার বক্তৃতায় জাতিসংঘের আওতায় একটি আইএস বিরোধী জোট গড়ে তোলার কথা বলেছেন। সিরিয়ায় একমাত্র আসাদ বাহিনী সত্যিকারের সন্ত্রাস বিরোধী লড়াইটা করছে বলেও মন্তব্য করেন রুশ নেতা। মধ্যপ্রাচ্যে আইএস আসলে কার স্বার্থ রক্ষা করছে তা এখন ভাবার সময় এসেছে। আর মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিশ্বের আমদানি করা তথাকথিত গণতান্ত্রিক বিপ্লব আসলে কিছুই দিতে পারেনি, শুধু ক্ষুধা আর দারিদ্র দিয়েছে। এখন যুদ্ধ আর সংঘাতের ফলে সারা বিশ্বে শরণার্থীদের যে ভয়াবহ চিত্রটা আমরা দেখতে পাচ্ছি তা সত্যিই মর্মান্তিক। জাতিসংঘের তথ্য মতে ২০১১ সাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত ৪ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় নিহত হয়েছে ২.৫ লাখেরও বেশি নাগরিক। সংঘাত আর সংঘর্ষে গৃহহীন হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। বিদেশের মাটিতে অবস্থানকালে দেশ নিয়ে মিথ্যাচার না করার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সোমবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। বেগম জিয়াকে বলতে চাই, আপনি দেশেও ভুল করেছেন, বিদেশে যেও মিথ্যাচার করে ভুল করছেন। আপনি যদি সাহস থাকে তাহলে 2019 সালের নির্বাচনের জন্য প্রস্তুত হন। জনগণ দেখে দেবে কে আপনার নেতা, কে আপনার নেত্রী নয়।
জঙ্গিবাদ সম্পর্কে দেশ বিদেশে সরকারের মন্ত্রীদের মিথ্যা প্রচারণার কারণেই বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর অনিশ্চিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের মানুষ ক্রিকেট পছন্দ করে। বাংলাদেশে উগ্রবাদ, ধর্মীয় উগ্রবাদ, কোনো ধরনের উগ্রবাদ বাংলাদেশের মাটিতে নেই, ধরনের কোনো তৎপরতা নেই। তারা যে তথ্যর ভিত্তিতে এই ধারণায় তারা শঙ্কিত হয়ে আছেন, এটার কোনো বাস্তব প্রেক্ষিত আছে বলে আমাদের দল মনে করে না। স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী যে পর্যবেক্ষণ দিয়েছেন এই অভিযোগের প্রেক্ষিতে, সেই পর্যবেক্ষণটির সাথে আমাদের দল ভিন্ন মত পোষণ করে না। কিন্তু সরকারের তথ্যমন্ত্রী হাসানুল ইনু সহ কয়েকজন মন্ত্রী এবং সরকারের নানা পর্যায়ের কিছু ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে দেশে জঙ্গিবাদের যে জিকির তুলেছিলেন, তার ফলশ্রুতিতে বাংলাদেশ সম্পর্কে একটি আস্থাহীনতা এবং আশঙ্কার পরিবেশ সৃষ্টিতে অস্ট্রেলীয় ক্রিকেটের এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে আমাদের দল মনে করে। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল সোমবার রাতের মধ্যে বাতিল না করলে আগামী 1 অক্টোবর থেকে ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফল বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে এই আন্দোলনকে যৌক্তিক দাবি করে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীরাও। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সোমবার দুপুর 12টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বাদ পড়া শিক্ষার্থীরা। সেখানে অবস্থান কর্মসূচি শেষে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল নিয়ে শাহবাগের দিকে আসলে পুলিশ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনের রাস্তায় বসেই বিক্ষোভ মিছিল করে। টাকার কাছে মেধাগুলো আর কি বিক্রি হয়ে যাচ্ছে, তো আমরা চাই না যে আমাদের দেশের যারা কি মেধাবী আছে তারা এরকম ভাবে আর কি বিক্রি হয়ে যাক। তো আমরা চাই যে সরকার আবার রি-এক্সামটা নিক। আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে আগ্রাসন চলছে, তারই একটা অংশ হচ্ছে পরীক্ষার প্রশ্ন ফাঁস, এবং এই প্রশ্ন ফাঁসের ফলে আমাদের প্রকৃত মেধা যাচাই হচ্ছে না। মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীরা। আমরাও চাই না যে আমাদের মেডিকেলে একটা প্রশ্ন পেয়ে কেউ একজন অসৎ উপায়ে আমাদের মেডিকেলে একটা স্টুডেন্ট চান্স পাক, তাহলে অ্যাকচুয়ালি তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায় থাকলো? আমরা যদি সৎ উপায়ে চান্স পেয়ে থাকি তাহলে তাদের সৎ উপায়ে আসতে সমস্যাটা কি? আমরা এটাকে প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করব এবং সরকারকে চাপ দিব যে পরীক্ষাটা আবার নেওয়া হোক, কারণ এটা এখন গণদাবি। পরে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। আগামীকাল সকাল 9টায় আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আবার আমরা এখানে গ্যাদার হচ্ছি। দেন ওইখানের পরিস্থিতি বুঝে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দিব। আর যদি আজকে রাত 12টার মধ্যে বা বুদ্ধনাথের মধ্যে যদি আমাদের দাবিটা না মানা হয়, দেন আমরা 1 তারিখে সকাল 10টায় সকল জেলাকে বলছি ঢাকা অভিমুখী কর্মসূচি দেওয়ার জন্য। গত 18 সেপ্টেম্বর সারা দেশে মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর একদিন পরেই ফল প্রকাশ করা হয়। এরপর থেকেই বাদ পড়া শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে আন্দোলন করে আসছে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে AK-22 সহ 23টি অস্ত্র জব্দ করেছে র্যাব ও কোস্টগার্ড। সোমবার সন্দ্বীপের সেনপাড়া এলাকায় শাহেদ নামের এক ব্যক্তির বাড়িতে যৌথ অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়। এ সময় 3 জনকে আটক করা হয়। রিপোর্ট কমলদের। চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে 23টি দেশি বিদেশি অস্ত্রসহ 3 শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব এবং কোস্টগার্ড। র্যাব এবং কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিম গতকাল সন্দ্বীপের সেনারহাট এলাকায় অবস্থান নেয়। আজ সকালে তারা প্রথমে শাহেদকে আটক করে, তারপর তার স্বীকারোক্তি অনুযায়ী আটক করা হয় তার 2 সহযোগীকে। বেরিবাদের এখানে তাদেরকে প্রথম আমরা শনাক্ত করি এবং যখন আমরা তাদেরকে ধাওয়া করি তখন তারা মোটরসাইকেল ফেলে শহরের মধ্যে ঢুকে পড়ে। তো শহরের এক জায়গায় তাদেরকে আমরা আটক করি, 3 জনকে আটক করি। আটক করার পর তাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তারা কি ধরনের সন্ত্রাসী করে বা তাদের কাছে কোনো অস্ত্র আছে কিনা। তবে তারা প্রথমে স্বীকার করেনি, পরে তারা স্বীকার করেছে এবং তাদের বাসায় আমরা অভিযান চালাই তাদেরকে নিয়ে। তো শাহেদের বাসা থেকে আমরা মোট 23টি অস্ত্র উদ্ধার করি। র্যাব এবং কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, মূলত বঙ্গোপসাগর এবং সন্দ্বীপ এলাকায় অপহরণ এবং জলদস্যুতার সাথে জড়িত ছিল এই সন্ত্রাসী গ্রুপটি। যাদেরকে চিহ্নিত করি যেখানেই থাকুক, জলে থাকুক কিংবা জঙ্গলে থাকুক, তখন তাকে আমরা আটক করার চেষ্টা করি এবং এলাকার জলদস্যু আরেক এলাকাতে গেলেও আমরা চেষ্টা করি সেখান থেকে আটক করার জন্য। এই ব্যাপারে সন্দ্বীপ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি সদস্যদের গ্রেপ্তারের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন র্যাব এবং কোস্টগার্ড কর্মকর্তারা। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে কমল দে, সময় সংবাদ।
এবার প্রবাসের খবর। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে বিষাক্ত মদ পান করে গত 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে তমলুক জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 34 জন। এদিকে এলাকার বেশ কয়েকটি চোলাই মদের দোকান ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী আগুন ধরিয়ে দেয়। চোলাই মদ বিক্রি বেড়ে যাওয়ার পর পুলিশ প্রশাসন তা বন্ধ করতে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। যদিও স্থানীয় পুলিশ ও আবগারি দপ্তর গত দুদিন অভিযান চালিয়ে চোলাই বিক্রির অভিযোগে 8 জনকে আটক করে। ঈদের ছুটি শেষে সোমবার ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ। পেশাগত কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে সড়ক নৌ রেলপথে ছিল রাজধানীতে ফেরা মানুষের ভিড়। তাদের সবার চোখে মুখে আপনজনের সঙ্গে ঈদ উদযাপনের সুখস্মৃতিও দেখা গেছে। সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে বেশ কয়েকটি ট্রেন আসে কমলাপুর স্টেশনে। ঈদের ছুটি কাটিয়ে সবাই ছিল অনেকটাই উচ্ছ্বসিত। তবে যাওয়ার সময় ট্রেনের শিডিউল বিপর্যয় হলেও ফেরার সময় কোনো ভোগান্তি না থাকায় বেশ আনন্দিত যাত্রীরা। এবার কোনো হয়রানি মনে হয় নেই। হ্যাঁ, ট্রেন তো আসলাম, শিডিউল টাইমে আসছি। ফ্যামিলি ছেড়ে আবার ঢাকায় ব্যাক করাটা তো ইটস স্যাড। আমরা চিটাগাংয়ে যাচ্ছি ঘুরতে। ট্রেন সার্ভিসের যে উপযোগিতা এবং এইটা আপনার যেই পরিমাণে অ্যাফোর্ডেবল কম এবং এটাতে দুর্ঘটনার ঝুঁকি যতটা কম থাকে, বাংলাদেশে ব্যাপকভাবে ট্রেন সার্ভিসের সম্প্রসারণ করা উচিত। রেলের মতো নৌপথেও ছিল ঢাকা ফেরা মানুষের ভিড়। ভোগান্তি এড়াতে পরিবার রেখেই অনেকে চলে এসেছেন রাজধানীতে। তবে ঈদে ঢাকায় ফিরতে থাকা মানুষের চাপ কমলে পরিবার নিয়ে আসবেন বলেও জানান তারা। স্কুল খুলবে, বাবা অফিস খুলবে, তো তাই চলে আসতে হবে। যতই দেরি হবে অফিস বেশি খুলবে, লোকজনের ভিড় বাড়বে, বাচ্চাদেরকে নিয়ে আসবো, এই জন্য একটু সেফ জার্নির জন্য তাড়াতাড়ি চলে আসলাম। ফ্যামিলি সহ গিয়েছিলাম, ফ্যামিলিকে রেখে এসেছি। আমি আবার ব্যাক করে ফ্যামিলিকে নিয়ে আসবো একটু রাশ কমলে। এদিকে বাসের চিত্র ছিল অনেকটাই ভিন্ন। রাজধানীতে ফেরার থেকে রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যা ছিল অনেক বেশি। তবে আগামী শুক্রবার পর্যন্ত সব পথেই যাত্রীদের বাড়তি চাপ থাকবে বলে জানায় পরিবহন সংশ্লিষ্টরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। নিহত লাইজু বেগম এবং শিশু সেলিমের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকেল 5টার দিকে ঈগল লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাজধানীর বেগুনবাড়িতে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের সঙ্গে জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা 6টার দিকে বেগুনবাড়ির সিদ্দিক বাজার ঢালের সোহেল নামে এক ব্যক্তি ওই গার্মেন্টস কর্মীকে ধর্ষণ করে। এ সময় তার বন্ধুরা সেখানে থেকে ভিডিওচিত্র ধারণ করে বলে অভিযোগ করেন নির্যাতিতা। পরে তার অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন 4 জনকে আটক করে পুলিশ। আর জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। কক্সবাজারে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 8 জন। সোমবার দুপুরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে দুর্ঘটনাস্থলেই মাইক্রোবাসের 3 যাত্রীর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে বগুড়ার কাহালুতে একটি পেপার মিলে গ্যাস চেম্বার পরিষ্কার করতে গিয়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। কর্মচারীদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় ওই কারখানায় এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। বগুড়া থেকে মাজুদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার সকালে কাহালু উপজেলার আজাদ পাল্প অ্যান্ড পেপার মিলে একটি গ্যাস চেম্বার পরিষ্কার করতে নামে ওই ইউনিটের অপারেটর হীরা। এরপর তার কোনো সাড়া না পেয়ে সহকারী অপারেটর আদর আলী ও শাহাদাত হোসেন ওই কূপে নামে। তাদের কোনো সাড়া না পেয়ে উপস্থিত কর্মচারীরা তাদের উদ্ধারে নামে। পরে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাদের।
গভীর অক্সিজেন ছাড়া কিভাবে পরিষ্কার করবো? এর ভিতরে ঢুকা দিছে, দিয়ে সুইচ দিছে না কি করছে, কিভাবে ইয়া করছে। আরো 2 জন বাঁচাবার যায়, ওই 2 জন আহত আছে, এখানেই মারা গেছে। আমি শুনলাম, যেটা ভিতরে আসা শুনতে পেলাম যে এখানে মারা গেছে, মিসাই ভুয়া ওরা বগুড়া দিয়ে পাঠাচ্ছে। এর আগেও এ কারখানায় এ ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ শ্রমিকদের। এর আগে ঘটনা ঘটছে যে সেন্ডিং এ একটা বয়স্ক লোক ডাস ভরাতো, সে নিচেই কাজ করতো, সেখান থেকে সেন্ডিং বাস্ট হয়ে একটা লোক মারা গেছে। ওই মরিতে নামার পরে অক্সিজেন পায়নি, মনে করছে এমনি একজন নামছে, পরে আরেকজন মনে করেন যে নামে তুলবে উনি পড়ে গেছে। তবে এটিকে দুর্ঘটনা বলেই দাবি কারখানার ম্যানেজারের। গ্যাস যে দুর্ঘটনা ঘটছে আমরা না বলতে আমরা মরে যাবো বা আহত হয়ে যাবো আর কি, কিন্তু আমরা বুঝতে পারিনি এই জন্য ঘটনা ঘটছে ভাই। আর কর্তৃপক্ষের অসচেতনতাকেই দায়ী করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ এটা ধারণা রাখা উচিত ছিল যে এতদিন বন্ধ থাকলে এখানে বিষক্রিয়া হইতে পারে, এটা ক্লিয়ার করে তাদেরকে পরিষ্কারের জন্য পাঠানো উচিত ছিল। 2006 সালে আজাদ পাল্প অ্যান্ড পেপার মিল চালুর পর থেকে এ পর্যন্ত 5 জন কর্মচারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। সময় সংবাদ, বগুড়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 69তম জন্মদিন উপলক্ষে গণভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গণভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে গণভবনের কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের শান্তি উন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করা হয়। খেলার খবর। অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে এলে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে সরকারের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার গ্রেগ উইলকক। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের অনিশ্চয়তা নিয়ে সচিবালয়ে এক বৈঠক শেষে তারা একথা বলেন। দুটি টেস্ট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সোমবার বাংলাদেশে আসার কথা থাকলেও নিরাপত্তার প্রশ্ন তুলে সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপরেই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে রোববার ঢাকায় আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল। এসেই ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করেন তিনি। সোমবার সচিবালয়ে বিসিবি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন শন ক্যারলের নেতৃত্বে আসা প্রতিনিধি দলটি। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। আমাদের তরফ থেকে আমরা সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। আমরা কি মেজার আমরা নিয়েছি সিকিউরিটির জন্য, আমাদের ইনফরমেশন কালেকশনের জন্য, আমরা সেগুলো তাদেরকে জানিয়েছি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপসমূহ অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আলোচনার পরেই সিদ্ধান্ত বেরিয়ে আসবে বলে জানান অস্ট্রেলিয়ার হাই কমিশনার গ্রেগ উইলকক। অস্ট্রেলিয়া সরকার ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ায় সফর স্থগিত করা হয়েছে। তাদের সাথে কথা বলে আমরা সন্তুষ্ট, তবে এই আলোচনা পুরো প্রক্রিয়ার একটি অংশ মাত্র। আমরা ফিরে যাওয়ার পর সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে কথা বলে এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবো। নিরাপত্তার আশঙ্কায় বাংলাদেশে ক্রিকেট খেলা যাবে না তা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম বলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধানকে অবহিত করা হয়েছে। টেররিস্ট অ্যাটাকের জন্য বাংলাদেশে ক্রিকেট খেলা যাবে না, এটা আমরা বিশ্বাসই করি না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাংলাদেশ ইজ এ সেফ কান্ট্রি ফর ক্রিকেট। আলাপ আলোচনার পরেও ওনারা বসে এই ইনফরমেশনগুলো পাস করবেন তাদের ক্রিকেট অস্ট্রেলিয়া এবং গভর্নমেন্টের কাছে। ওখান থেকে সিদ্ধান্তটা আসলে আসবে, এখানে ওনারা কেউ এই সিদ্ধান্ত দিতে পারবেন না। অস্ট্রেলিয়ার ক্রিকেট দল আসবে কি আসবে না সে বিষয়ে সবাই কোনো আলোচনা হয়নি। তবে বাংলাদেশে ক্রিকেট খেলায় কোনো ধরনের ভয় নেই বলে ক্রিকেট অস্ট্রেলিয়াকে আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে বলে জানান বিসিবি প্রধান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। সোমবার বিকেলে টিম অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে কথা জানান। আমাদের কাছে কোনো তথ্য নাই। ইভেন তারা আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে দেখা করেছেন, তারাও বলেছেন যে তাদের কাছে কোনো তথ্য নাই।
আমাদের কাছে বাংলাদেশে আমরা কনফিডেন্ট যে অস্ট্রেলিয়ার যে আপকামিং ভিজিট সেটাকে আমরা সাকসেসফুলি নিরাপত্তার সঙ্গে হোস্ট করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। তারপর আমরা বলেছি উই আর ওপেন টু ইউ, যদি আপনাদের কোনো তথ্য থাকে আমাদের সঙ্গে শেয়ার করেন, উইল ওয়ার্ক ইট আউট। এবং ডেসপাইট দিট ফ্যাক্ট আমরা মনে করি যে সিকিউরিটি অ্যাপারেটাস আমাদের রয়েছে, যে ক্যাপাসিটি আমাদের রয়েছে, আমাদের যে লজিস্টিক্স সাপোর্ট, ইকুইপমেন্ট সাপোর্ট যেটা রয়েছে, তা দিয়ে আমরা এই ভিজিটকে অবশ্যই সাকসেসফুলি নিরাপত্তার সঙ্গে করতে সক্ষম। অস্ট্রেলিয়ানদের জন্য বাংলাদেশ নিরাপদ নয়, কিন্তু কোন বা কি ব্যাপারে তা সুস্পষ্ট করে উল্লেখ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল। সোমবার বিসিবি কার্যালয়ে এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। আর নিরাপত্তা ইস্যু নিয়ে এত প্রশ্ন উঠলেও ভেন্যু সূচি পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে। গেল দুদিন হলো নিরাপত্তা খতিয়ে দেখতে বাংলাদেশে আসার পর থেকেই দেশের বিভিন্ন সংস্থার সাথে শন ক্যারলের নেতৃত্বে বৈঠক করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দলটি নির্দিষ্ট করে বলেনি কি ব্যাপারে তারা অস্ট্রেলিয়ানদের জন্য নিরাপত্তার প্রশ্ন তুলেছেন। রিস্ক যেটার কথা তারা বলছে যে একটা রিস্ক ফ্যাক্টর আছে, মিলিটেন্ট অ্যাটাকস, এই ধরনের কোনো স্পেসিফিক কোনো রিস্কের কথা ওরা আমাদের বলেনি বা আমাদের নিরাপত্তা সংস্থাগুলো অবগত না। আমরা তারপরে বলেছি যদি তোমাদের কাছে কোনো ইনফরমেশন, স্পেসিফিক কোনো ইনফরমেশন থাকে আমাদের দাও। ওরা বলেছে যে ওরা চেষ্টা করছে, স্পেসিফিক কোনো ইনফরমেশন থাকলে ওরা দেবে। ইন্টেলিজেন্স এজেন্সির কাছে এই ধরনের কোনো তথ্য নেই এবং যে এই ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর আছে বলে আমাদের কাছে ইনফরমেশন নেই। অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসলেও নাকি প্রথম টেস্টের ভেন্যু হিসেবে চট্টগ্রামে খেলা নাও হতে পারে, এমন সব গুঞ্জন পাখা মেলেছে ক্রিকেট আকাশে। কিন্তু এমন সব প্রশ্ন উড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেইন ম্যাচগুলো অ্যাটলিস্ট টু বি প্লেড অ্যাজ শিডিউল, বিকজ আপনারা জানেন যে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ অর্গানাইজ করতে এটা একদিন বা দুদিনের বিষয় না, অনেক আগে থেকে এটা প্ল্যানিং করতে হয়, ব্রডকাস্টিং এর ব্যাপার আছে। ঢাকায় যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া হবে একই ফ্যাসিলিটি চিটাগংয়ে দেওয়া হবে। বিসিবি সূত্র মতে সোমবার রাতে অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরবেন নিরাপত্তা প্রধান শন ক্যারল। মূলত তার প্রতিবেদনের উপর ভিত্তি করে মঙ্গলবারের মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে সোমবার রাত পর্যন্ত জানিয়েছে বাংলাদেশ সফরের ব্যাপারে অস্ট্রেলিয়া তাদের আগের সিদ্ধান্তেই আছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য 14 সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা দলকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। দীর্ঘদিন জন্ডিসে ভুগলেও জুবাইর লিখনের সাথে বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলামেই আস্থা রেখেছেন নির্বাচকরা। কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেও ক্রিকেটাররা নিজেদের প্রস্তুতি ঠিকই সেরে নিচ্ছেন। 9 অক্টোবর চট্টগ্রাম ও 17 অক্টোবর ঢাকা অনুষ্ঠিত হবে টেস্ট দুটি। অজিদের বিপক্ষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা হলেন অধিনায়ক মুশফিকুর রহিম সহ অধিনায়ক তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, জুবাইর হোসেন, তাইজুল ইসলাম, রুবেল মুস্তাফিজ ও মোহাম্মদ শহীদ। জাতীয় নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর প্রসঙ্গ। ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সোমবার বিকেলে করাচি বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় বাংলাদেশের নারী ক্রিকেট দলকে স্বাগত জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সোমবার সকাল 10টায় পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যে বিসিবি থেকে বিমানবন্দরের দিকে রওনা করেন নারী ক্রিকেটাররা। দলের 17 জন খেলোয়াড় সহ কোচ অন্যান্য কর্মকর্তারা এ সময় সঙ্গে ছিলেন। এই সফরে 2টি টি-20-র পাশাপাশি 2টি ওয়ানডে ম্যাচ খেলবেন সালমারা। দলের সবার প্রস্তুতি ও দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ সৃষ্টি হয় পাকিস্তানের বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদী তারা। এর আগে পাকিস্তান সফর নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত সরকার ও বিসিবির পক্ষ থেকে পাকিস্তান সফরের এই বিষয়টি নিশ্চিত করা হয়। বাংলাদেশ এ দলের ভারত সফর প্রসঙ্গ। বেঙ্গালুরুতে 3 দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক ভারতীয় এ দলের বিপক্ষে 147 রানে পিছিয়ে আছে সফরকারী বাংলাদেশ এ দল। বাংলাদেশের প্রথম ইনিংসে 228 রানের জবাবে 5 উইকেটে 411 রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 36 রান। আগের দিনের 1 উইকেটে 161 রান নিয়ে খেলতে নামা ভারতীয় এ দলের হয়ে 150 রানের ইনিংস খেলেন ওপেনার শেখর ধাওয়ান। সাকলেন সজীবের বলে তিনি ফিরে যাওয়ার পর করুণ নায়ারের ব্যক্তিগত 71 ও শঙ্করের 86 রানের সুবাদে রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।
শেষ পর্যন্ত 5 উইকেটে 411 রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে তারা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বিপর্যয়ে পড়েন মমিনুল নাসিররা। স্কোর বোর্ডে মাত্র 4 রান তুলতেই ব্যক্তিগত 0 রানে সাজঘরে ফেরেন বিজয়। দলীয় 21 রানে একই পথ ধরেন 19 রান করা সৌম্য। মমিনুল 9 লিটন 7 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। ইনিংস হার এড়াতে এখনও তাদের প্রয়োজন 147 রান। প্রবাসী সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 11 ঘন্টা বিলম্বে পৌঁছালো বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের ব্যবস্থাপনা নিয়ে হাজিদের ক্ষোভ। রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালিয়ান নাগরিক নিহত। ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশ যুক্তরাজ্যের। টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের সহযোগিতা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ। মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাকা চলো কর্মসূচি ঘোষণা। বিক্ষোভ ও মৌন মিছিলে পুলিশের বাধা। টিম অস্ট্রেলিয়াকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করল সরকার। প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। দেশে ফিরে পরবর্তী সিদ্ধান্ত জানাবে অস্ট্রেলীয়রা। এবং সিরিয়া সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করার আহ্বান ওবামার। আইএস মোকাবেলায় আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী জোট করার তাগিদ পুতিনের। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রেডিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন স্ট্যাটাস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।